ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বিএনপি, সংস্কারের বিষয়ে আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করার দাবি সালাউদ্দিনের। আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, 48 ঘন্টার মধ্যে 6 দফা বাস্তবায়নের দাবি, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অসহযোগ আন্দোলনের মধ্যে দেওয়া হলো, রক্ত দেওয়া হলেও আমরা আমাদের এই জীবনের বিনিময় হলো আমরা আমাদের এই 6 দফা দাবিকে বাস্তবায়ন করে ছাড়ব। আমাদের এই 6 দফা মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশজুড়ে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। গির্জায় গির্জায় প্রার্থনা সহ নানা আয়োজন। চট্টগ্রামের নালা নর্দমা যেন মৃত্যুকূপ, 5 বছরের প্রাণ গেছে 8 জনের। জলাবদ্ধতা নিরসনে 14,000 কোটি টাকার প্রকল্পে নেই সুফল। এবং দেশের পূর্ব সীমান্তে দেখা দিয়েছে আরাকান আর্মির ভয়, প্রায় ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের, পুঁতে রাখা মাইনে হতাহত অনেকে। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। 5 কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে স্বচ্ছতার সঙ্গে আন্তরিকভাবে বিএনপি সরকারকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় অংশ নিয়ে কথা জানান তিনি। বলেন, গেল সংলাপের বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনার পর যে সিদ্ধান্ত এসেছে তা আজ তুলে ধরবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। 5 কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনা আজ শেষ হওয়ার আশা জানান তিনি। এর আগে গেল 23 মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার বেলা 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মহাসমাবেশ শুরু হয়। এ সময় 6 দফা দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, উপসহকারী প্রকৌশলী পদ শুধু ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষণ সহ 6 দফা দাবি জানান তারা। এ সময় নানাভাবে প্রশাসন সময় ক্ষেপণ করে তাদের দাবি নিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 8 মাস যাবৎ 6 দফা দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদ সহ 6 দফা দাবিতে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রোববার সকাল থেকে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদ সহ 6 দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন তারা। আজকে আমরা ঊর্ধ্বতন মহলকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলে রাখতে চাই, আজকে আমরা মহাসমাবেশে ডাকিয়েছি। আজকে এটা ছিল আমাদের নমুনা। যদি আমাদের এই 6 দফা দাবি যদি অতি শীঘ্রই
2 দিনের মধ্যে যদি না মানা হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলন নামবো। সারা বাংলাদেশ ব্লকেট করে দেবেন। 6 দফা দাবি নিয়ে আজও উত্তাল যশোরের রাজপথ। দাবি মানা না হলে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। সরকারকে বলতে চাই, আমাদের যে 6 দফা দাবি আছে সেই যৌক্তিক 6 দফা দাবিকে মেনে নেন। আমরা জনগণের কোনো দুর্ভোগ করতে চাই না, আমরা কলেজের ছাত্র, আমরা পড়ালেখা করতে চাই। একই দাবিতে রোববার সকাল 11টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিলের দাবিতে গণসমাবেশ করেছে গোপালগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জামালপুরের গেইটপাড়া এলাকায় দুপুরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে গভীর শ্রদ্ধা, বিশ্বাস ও ধর্মীয় নানা আয়োজনে। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও এই দিনটি পালন করছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে। সহকর্মী তন্দ্রা তারুণ্য এবং ইলিয়াস আহমেদকে সঙ্গে নিয়ে টুম্পা আফরোজা রিপোর্ট। মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন যিশু। খ্রিস্ট ধর্মমতে এদিনেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল শাসক গোষ্ঠী, আর মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ আজকের এই দিনে ফিরে পেয়েছিলেন জীবন। তাই এই দিনটিকে খ্রিস্টান সম্প্রদায় পালন করে ইস্টার সানডে হিসেবে, যা তাদের কাছে এক পবিত্র উৎসব, ঈশ্বরের করুণা ও মানবজাতির মুক্তির বার্তা। দিনটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বাইবেল পাঠ, সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা ও আশীর্বচনে মুখর হয়ে ওঠে গির্জা চত্বর। তার এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কারণে আমরা হলো পাপ থেকে আমরা স্বাধীন হয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। গির্জাগুলোতে ছিল সাজ সাজ রব। অংশগ্রহণ করেন সব বয়সী ধর্মপ্রাণ মানুষ। পবিত্র এ দিনে খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য। আমাদের পোপ আমাদেরকে বলেছেন ইস্টার সানডে আমরা যেন প্রার্থনা করি প্যালেস্টাইনের শান্তির জন্য। অনেক মানুষ, নিষ্পাপ শিশু, তো পোপের ব্যাপারে খুব কনসার্ন এবং আমরা যারা খ্রিস্টান আমরাও কনসার্ন। এদিকে নানা আয়োজনে ময়মনসিংহ নগরীর ভাটিকাসর সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় হয় বিশেষ প্রার্থনা। পরে বাইবেল পাঠ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। প্রার্থনা শেষে গির্জা প্রাঙ্গণে আনন্দ খোশকল্পে দিনটি পরিবার ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করেন তারা। অনেক মজা করছি, কারণ মৃত্যুবরণ করে কেউ উঠতে পারে না। উনি গৌরব হয়, উনি প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে। পুনরুত্থানের মাধ্যমে আমরা স্বর্গের যে দ্বার উনি খুলে দিচ্ছেন, সেটাই হলো মূল মাহাত্ম্য। আমরা সবার সুখ সমৃদ্ধি, তারপরে আমরা যেন সবাই মিলেমিশে একত্র হতে পারি। দৃঢ় বিশ্বাস আর প্রার্থনায় উদ্ভাসিত আজকের দিনটি হয়ে উঠেছে আশার প্রতীক, মৃত্যুকে জয় করার মহান বার্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের নালা, নর্দমা আর খালগুলো যেন মৃত্যু ফাঁদ। গেল 5 বছরে অন্তত 8 জন নালা ও খাদে পড়ে মারা গেলেও হুঁশ ফেরেনি দায়িত্বশীলদের। সবশেষ নগরীর চকবাজারে নালায় পড়ে নিখোঁজের 14 ঘন্টা পর 6 মাস বয়সী ছোট্ট শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একেম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 4 প্রকল্পের আওতায় বরাদ্দ রয়েছে 14,349 কোটি টাকা। প্রকল্পের আওতায় রয়েছে 36টি খাল ও 302 কিলোমিটার নালা। এসব প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। তবে এই প্রকল্পের সুফল পাচ্ছে না নগরবাসী। অধিকাংশ নালা, নর্দমা, খাল যেন মৃত্যুর ফাঁদ। গেল 5 বছরে শুধু নালায় পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন।
2021 সালের 30 জুন 16 শহরে খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। 25 আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালে আহমেদ। 2022 সালের 6 ডিসেম্বর একই খালে তলিয়ে যায় শিশু কামাল। 27 সেপ্টেম্বর আগ্রাবাদের মাজারগেট এলাকায় নালায় পড়ে মৃত্যু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহরিন মাহমুদ সাদিয়ার। 2023 সালের 7 আগস্ট চট্টগ্রামের পাহাড়তলীর ফতেপুরে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা পালিত। 2024 সালে নগরীর আসাদগঞ্জে খালে পড়ে মারা গেছে আজিজুল হাকিম নরামে নামে এক কলেজ ছাত্র। এর মধ্যে দুজনের এখনও খোঁজ মেলেনি। সবশেষ শুক্রবার সন্ধ্যায় হালকা বৃষ্টিতে নালা নর্দমা আর সড়ক ডুবে একাকার হয়ে যাওয়ায় ব্যাটারি রিকশা নালায় পড়ে ভেসে যায় 6 মাস বয়সী ছোট্ট শিশু। পরদিন উদ্ধার হয় তার নিথর মরদেহ। আমার বাসায় আসার সময় বাসায় আসতেছিল সিএনজি ঢুকতেছে না বলে রিকশা নিয়ে ঢুকার সময় গলির মুখে খালের পানি আর রাস্তা একাকার হয়ে গেছে। খালের যে বাউন্ডারিটা ছিল বাসটা খুলে দিয়েছে কেউ, সম্ভবত সিটি কর্পোরেশন। রিকশাওয়ালা বুঝতে পারে না খাল কোনটা রাস্তা কোনটা, সে পড়ে গেছে খালে। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সহ সিটি কর্পোরেশনকে দায়ী মনে করেন পরিবেশবিদরা। তবে দায় নিতে রাজি নন সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরীর নালাগুলো সুরক্ষিত নয়, পরিকল্পিত নয় এবং শহরের জলাবদ্ধতা এই নালাগুলোকে, এই শহরের মানুষগুলোকে আরো বিড়ম্বনায় রেখেছে। টাইম ছিল না অথবা ম্যানহোল ছিল না, এটা তো ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা ধরেন রিক্সাটা স্রোতের মধ্যে রিক্সা এই জায়গায় স্টপিং রোডের মধ্যে নিচে নেমে এটা দ্রুত গাড়িটা চলে গেল, আর স্রোতও ছিল যার কারণে অবস্ট্রাকশন হয়ে। নালা নর্দমার নিরাপত্তা সহ নিরাপদ নগর গড়ে তোলার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মোহাম্মদ হাসান আলী নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল 11টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু শহরে ঘুরতে বের হয়। গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় এলে মোটরসাইকেলটি ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকায় চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাইম হোসেন নামের এক যুবক আহত হয়েছেন। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নরসিংদী শহরে বিলাসদী এলাকার মসজিদের সামনে রেল লাইনে দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায় সুমাইয়া দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বিলাসদী এলাকার মসজিদের সামনে রেললাইন পার হচ্ছিল সুমাইয়া। এক পর্যায়ে তিতাস কমিউটার ট্রেন কাটা পড়েন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের মামলায় তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, কোনো মামলার তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয়। এ সময় দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। পরে বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়াতে সতর্ক করে নিরপেক্ষভাবে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান আইন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগের নানা সীমাবদ্ধতার মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যেই মামলা তদন্তের মধ্যে থাকে সেই মামলার ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দেওয়া বা এই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার শুধুমাত্র পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো আমরা যখন এই জুলাই হত্যাকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সমস্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়াট মামলা করেছিল, আমি আমার দায়িত্ব নেওয়ার পরপরই তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তৎক্ষণকার যে আইজিপি ছিলেন, ওনাদের সাথে বৈঠক করে রিকোয়েস্ট করেছিলাম এই মামলাগুলোর ক্ষেত্রে তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগত সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বিবাদের জেরে ছুরি আঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হয়। পারভেজকে নিজেদের কর্মী হিসেবে দাবি করে বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান, এই 5 জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মী মোহাম্মদ মানিক উপজেলার 14 নম্বর বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়ার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে থাকার পর গত বছরের অক্টোবরে দেশে আসেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে 3টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। মূলত ওকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলা ছত্রাজিতপুরে বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে কয়েক ব্যক্তি মোটরসাইকেল রাখলে এ নিয়ে বাদানুবাদ হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা এসে 3টি ককটেল বিস্ফোরণ ও 3টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লে মিন্টুর সমর্থকরা ধাওয়া করে তাড়িয়ে দেয় তাদের। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ওর বাবার নামে আমি বলতে পারবো না, এবং সাহেব এরা বেশি শক্তিটা এখানে আমার বাড়িতে হয়তো 20-25 জনের একটা টিম আসে আপনার আমার বাড়িতে দরজা ভেঙে টেঙে অনেক কিছু করছে, এবং 3টা মোটরসাইকেল ছিল। সেই মোটরসাইকেল এগুলো দেখলেন হয়তো খুব খারাপ অবস্থা। অনেক লোকজন নিয়ে এসছে, হাতে হাসা কাঁপতে মানে যে যা পেরেছে বম ফুটালছে। মিন্টু বরলের ওখানে গাড়ি ছিল, গাড়িটা সরাইতে যে আমার এই যে এখানে পোক খেয়েছে, হাতে এখানে লেগেছে। বিএনপির 2 পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরে নড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। রোববার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে 144 ধারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদেশ জারি করেন। প্রশাসন জানায়, শরীয়তপুরে নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চরপড়া জায়গায় 10 কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। গেল 6 এপ্রিল থেকে ড্রেজার দিয়ে বালু কাটা শুরু করে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠিকাদার ফরিদ আহমেদ। কিন্তু বিএনপির আরেক পক্ষ এ নিয়ে মানববন্ধন করে। তারই প্রতিবাদে ফরিদ আহমেদের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধনের ডাক দেয়। এতে 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে 2টি বিপক্ষ তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। আমরা নড়িয়াবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্যই আমরা 144 ধারা জারি করেছি। চাঁদপুর সদরে আগুনে পুড়ে গেছে 11টি দোকান। রোববার রাত 2:30টায় উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পুলিশ জানায়, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় 20 লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। দেখছেন দেশ জনপদ সংবাদ।
একসময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাসাকা আতঙ্ক থাকলেও এখন তা নেই। তবে সম্প্রতি সীমান্ত জুড়ে দেখা দিয়েছে আরাকান আর্মির ভয়। গত 6 মাসে তাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের শিকার হয়েছে বহু বাংলাদেশি। নদীপথে, জেলে ও পাহাড়ি পথে নানা কারণে বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে আরাকানের এই বিদ্রোহী গোষ্ঠীটি। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্তের জনসাধারণের মাঝে। প্রশ্ন উঠেছে, কেন তারা বাংলাদেশি নাগরিকদের ধরে নিচ্ছে? সরজমিনে ঘুরে সহকর্মী আবুল বাশা নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। অনবরত কান্নায় গলা স্বর নিচু হয়ে এসেছে এই করুণ হাজারি একজন মায়ের। নিজেদের বাগান পাহারার সময় ছেলে মফিজুর রহমানকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 10 দিন পার হলেও ছেলেকে ফেরত না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। আহাজারি করে কেবলই ছেলেকে ফিরে পাওয়ার আকুতি তার। এই দুনিয়ায় কিছু না, তার বাবা যদি তোমার আনে দিত আল্লাহর একখান হোদার গেল 10 এপ্রিল বাংলাদেশি নাগরিক মফিজুরকে একদল কাঠুরিয়ার সামনেই ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে তার পরিবার সহ এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের লোকজন দফায় দফায় যোগাযোগ করেও ফেরত আনতে পারেনি তাকে। স্বামী হাজবেন্ড ওখানে বাবার ওইটা নিয়ে চাকরি করতেন বাগানে, তারপরে ওখান থেকে আরাকান বাহিনী এসে ধরে নিয়ে গেছে। অপহৃত যুবক মফিজুর কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় বলে জানান স্থানীয়রা। বাগানের মধ্যে রান্টর মধ্যে ঘুরতেছে, এখানে ও ঘুরার টাইমে ওই যে আরাকান বানি কি বানি মায়ের মারার এরা লাগ পাইছে, লাগ পাওয়ার পরে দড়ি ফেলাইছে, তারে নিয়ে গেছে। এখন আমরা তার খোঁজখবরও পাইতেছি না। এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসন অবহিত করলেও লিখিত কোনো আবেদন পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে। জানিয়ে দিয়েছে আমাদের যে চাঞ্চল্যকর রিপোর্ট আছে, আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, ওটা ওভাবে আছে। এখন পরিবারের পক্ষ থেকে তো আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে বা থানায় কোনোভাবে কোথাও জানায়নি। নেগোসিয়েশন কিভাবে করছেন সেটা আপনাদের ব্যাপার, বাট আমি অফিসিয়ালি না জানালে আমি আপনাদেরকে ওভাবে অফিসিয়ালি হেল্প কিছু করতে পারবো না। সীমান্তে আরাকান আর্মির আতঙ্ক থেকে জনসাধারণকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটের 10 গ্রাম সীমান্তে ডিএএমপি সীমান্ত পিলার 7 থেকে আনুমানিক 70 গজ ভারতের ভেতরে বিএসএফ কর্তৃক ভেকু মেশিন দিয়ে মাটি কাটার চেষ্টা করলে বিজিবির বাধায় তা বন্ধ হয়েছে। শনিবার দুপুরে খবর পেয়ে স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গিয়ে বাধা দেয়। এতে মাটি কাটার কাজ বন্ধ করে বিএসএফ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। স্থানীয়রা জানান, বর্তমানে স্বাভাবিক রয়েছে সীমান্ত পরিস্থিতি। রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল 8:45টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরের বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র 400 মিটার দূরে। ছিনতাইয়ের ঘটনায় পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। বঙ্গোপসাগরে চলছে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। কক্সবাজার থেকে বিস্তারিত জানবো সহকর্মী আব্দুর রহমানের কাছ থেকে। সমুদ্র পাড়ের মানুষের জীবন আর বালির বাঁধ একই কথা, কারণ সমুদ্রে দীর্ঘ 58 দিনের মৎস্য আহরণ বন্ধ থাকার পরে কক্সবাজারের জেলেপল্লীর যেই হাহাকার এবং তাদের যে বোটের অবস্থানগুলো ঘাটে সারি সারি বন্ধ রয়েছে, সেই বন্ধ বোটের সাথে সাথে তাদের জীবন জীবিকার আয় উপার্জনের ব্যবস্থাটিও বন্ধ রয়েছে বলে তাদের পরিবার পরিজন আমাদেরকে জানিয়েছেন। নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় 1 থেকে 2 লাখ জেলে রয়েছে কক্সবাজারে। তাদের জীবন মান তারা শুধুমাত্র জীবন জীবিকা সমুদ্রে মাছ আহরণের মধ্য দিয়ে তারা করে থাকে। কিন্তু এই 58 দিন বন্ধের সময় তাদের বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তারা বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে, মাটি কাটা সহ তাদের জাল মেরামত, তাদের পরিবার চালানো খুবই কষ্ট করে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের দাবি হলো জেলা সরকারের প্রশাসন থেকে যদি তাদেরকে বরাদ্দ
টুকু বাড়িয়ে দেওয়া হয় এবং তারা যদি তাদের জীবন মান উন্নয়নের জন্য সরকার এই সময়টুকু যদি কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে তাদের পরিবার পরিজনে চলতে কোনো কষ্ট হবে না বলে তারা আমাদেরকে, জেলা প্রশাসনের মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে তাদের জন্য সরকার নির্ধারিত বরাদ্দটি ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এরিয়াতে এটা পর্যায়ক্রমে সব জেলেদেরকে দেওয়া হবে। তারপরে নতুন করে যে তালিকা করার জন্য সরকারের একটি উদ্যোগ নেবে বলে জেলা মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসন এবং বিভিন্ন ধরনের মৎস্য উপদেষ্টার পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যেন জেলেরা তাদের এই সময়টুকু তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এবং জেলেদের যেই অবস্থানটা এবং তাদের যেই সমুদ্র সীমা তারা খুবই খুশি, কারণ ভারতের সাথে বাংলাদেশের মৎস্য আহরণটি তারা যে সরকার একই সাথে করেছেন এবং এটার জন্য তারা তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাহসী কাজ বলে অভিহিত করেছেন। তাদের কষ্ট হলেও তারা এটা ক্ষতিটুকু তারা তাদের পরবর্তীতে মৎস্যের যে বিশালতা দীর্ঘ যে হবে সময়টুকু তারা তাদের কতটুকু খুশি হয়ে উঠতে পারবে বলে আমাদেরকে তারা আশা করতেছেন। এবং নৌ ডাকাতি যেটা হয় সেটাও তারা দাবি জানিয়েছেন যেন নৌ ডাকাতদের পক্ষ থেকে কক্সবাজারের এই নৌ ডাকাত যেন তারা বন্ধ করে রাখতে হয় ব্যবস্থা নেয় এবং তাদের যেই কাজগুলো তারা স্বাভাবিকভাবে করতে পারে এটাই তারা আশা প্রকাশ করেছেন। এবং আজকে এইটুকুই ছিল আমার সাথে কক্সবাজার শাপলাপুর থেকে সর্বশেষ। দেখছেন দেশ জনপদ সংবাদ। তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ সহ 9 দফা দাবিতে গাজীপুরে ফুয়াং কারখানায় শ্রমিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কারখানার সহস্রাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, গেল ফেব্রুয়ারি, মার্চ ও চলতি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন তারা। গত 13 এপ্রিল কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপক আমির হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় 7 জন শ্রমিক এবং 5 জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করেন। আমাদের সকল কর্মচারী ও শ্রমিকদের ফেব্রুয়ারি, মার্চ 2 মাসের বেতন আমাদেরকে দেওয়া হয়নি এবং অধিকাংশ শ্রমিকের ঈদের বোনাস বাকি। অন্যায়ভাবে 242 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের এখনো তাদের পাওনা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়নি। আমাদের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ডের টাকা মিয়া মামুন স্যার উনি বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। দেশের সবচেয়ে বড় টমেটোর বাজার দিনাজপুরের গাবুরা টমেটোর বাজারে জমে উঠেছে বেচাকেনা। কৃষি অফিস জানায়, দিনাজপুর প্রতি বছর প্রায় 1200 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়। ফলন হয় 50,000 মেট্রিক টনের বেশি। কৃষকদের কাছ থেকে দেশে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা টমেটো কিনে এনে নিয়ে যান বাজারে। প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার টমেটো কেনাবেচা হয় বলে জানান বাজার সংশ্লিষ্টরা। প্রতিদিন প্রতি মন টমেটো ব্যবসায়ীরা কিনছেন 350 থেকে 550 টাকা দরে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা ও তোফায়েল আহমেদ। প্রথমে যাচ্ছি হবিগঞ্জে। হামজা, হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত রয়েছে? কৃষকদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আজকে থেকে আরো সপ্তাহ 10 দিন আগে থেকে হবিগঞ্জের হাওরগুলোতে ধান কাটার ধুম পড়েছে এবং কৃষক কৃষানীরা সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই ধান কাটছেন। যদিও তারা যেটি বলছেন যে প্রথম অবস্থায় তারা শঙ্কায় ছিলেন যে এবছর যখন পুরো আবাদ হয়েছিল তখন অতিরিক্ত খরার কারণে মনে করেছিলেন যে এবছর হয়তো ফসল খুব ভালো হবে না। তবে সবশেষ মিলিয়ে এখন ধান কাটার সময় এসে দেখা যাচ্ছে যে আসলে মোটামুটি আশানুরূপের না হলেও কাছাকাছি একটি ফলন হয়েছে, যেটি আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং তারা যেটি বলছেন যে এবছর যদি অন্যান্য বছর যেই ধানের যে দাম, যেটি আসলে পাইকার এবং আড়ত দ্বারা যেই সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে যদি দামটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আসলে এবছর তারা লাভের মুখ দেখতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে আসলে হবিগঞ্জের প্রত্যেকটি হাওরে এখন পর্যন্ত আসলে পুরোপুরিভাবেই কিন্তু ধান কাটা শুরু হয়েছে। হবিগঞ্জে 1,23,600
36 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে রয়েছে 46,000 হেক্টর, যার আর বাকি যেগুলো আছে সবগুলো নন হাওরে। হাওরে ইতিমধ্যে কিন্তু হাওরের ধান কাটা শুরু হয়ে গেছে এবং আজকে পর্যন্ত প্রায় 18 থেকে 20% ধান কিন্তু কাটা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যে যদি যে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে তা কৃষকরা যে অবস্থায় ধান কাটছেন সেটি আসলে বন্যা হওয়ার আগে বা বন্যা বৃষ্টির আগেই তারা আসলে এই ধান কেটে ঘরে তুলতে পারবেন হাওরের ধানগুলো। আর তিনি যেটি বলছেন, কৃষি অফিসার যেটা আমাকে বলছেন যে এবছর 623টি হারভেস্টার মেশিন ধান কাটছে হাওরে। আর প্রায় হবিগঞ্জের স্থানীয় শ্রমিক ছাড়াও প্রায় 20,000 শ্রমিক দেশের বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জে এসে তারা ধান কাটছেন। যদিও কৃষকরা একটি শঙ্কা করেন, যেহেতু এখন যেই বৃষ্টির সময় তাদের বৃষ্টির সময় বজ্রপাতের ছিল। আমার কাছে হবিগঞ্জ থেকে যে হাওরের সবশেষ অবস্থা আমরা জানবো। তুফাইলের কাছে জানতে চাই আসলে কি অবস্থা তুফাইল, আপনার যে হাওরের কৃষক কৃষানীরা কি অবস্থায় ধান কাটছেন? জি হামজা, ধন্যবাদ আপনাকে। আসলে জানেন যে কিশোরগঞ্জেও কিন্তু যে হাওর অঞ্চল রয়েছে, কিশোরগঞ্জের ইতনা, মেটাময়, নষ্টগ্রাম, নিকলি, বাজিতপুর সহ সব জায়গায় কিন্তু যে হাওর অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু বোরো ধানের যে কাটার যে উৎসব সেটি কিন্তু চলছে। আমরা আসলে আজকে সারাদিন ছিলাম কিশোরগঞ্জের যে ইতনা, মেটাময়, নষ্টগ্রাম হাওরে। এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বলি, আমরা আসলে যেটি দেখতে পেরেছি ইতিমধ্যেই কিশোরগঞ্জের এই সকল হাওরেই কিন্তু যে ধান কাটার যে উৎসব সেটি কিন্তু চলছে। আমি এখন আসলে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার যে হেলিপ্যাড মাঠ। এখানে আসলে এখানকার যে স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের ফসলগুলো এই হাওর থেকে কেটে এনে কিন্তু এখানে যে শুকানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে তারা করছেন আমরা দেখতে পেরেছি। আমরা যদি আপনাদের একটু কিছু তথ্য যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু কিশোরগঞ্জের যে হাওরে কিন্তু 1 লক্ষ যে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে কিন্তু বড় আবাদ হয়েছে। এখানকার যে এই জেলার শুধু হাওরেই কিন্তু 1,04,430 হেক্টর জমিতে কিন্তু বড় আবাদ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেখানে থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কিন্তু 7,88,912 মেট্রিক টন, যার বাজার মূল্য কিন্তু প্রায় 4 কোটি টাকা। আসলে একটু ধানের দামের কথা যদি বলি, আমরা আসলে গত বছরের আমরা যেটি দেখেছিলাম যে সরকারি ক্রয় মূল্য গত বছর ধরা হয়েছিল 1200 টাকা প্রতি মন, তবে এবার তা বাড়িয়ে 1440 টাকা মন করা হয়েছে। আর আমরা যেটি জানতে পেরেছি, সরকার এবছর কৃষকদের কাছ থেকে কিন্তু 39 টাকা কেজি দরে ধান এবং 48 টাকা কেজি দরে কিন্তু চাল সংগ্রহ করছে। আমরা আসলে কথা বলেছিলাম যে এখানকার যে বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যে হাওর এলাকা কিন্তু আসলে একটি আবহাওয়া জনিত একটি বিষয় কিন্তু এখানে রয়েছে। এটি যদি অনুকূলে থাকে, যদি ঝড় বৃষ্টি বা আগাম বন্যার মতো যে বিষয়টি রয়েছে সেগুলো যদি না হয় কিন্তু খুব ভালোভাবে কিন্তু যে পুরো বছরের যে ফসল কিন্তু তারা ঘরে তুলতে পারবে। আর কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে 80% ধানের যে যদি পরিপক্ক হয়ে যায় তাহলে যাতে কৃষকরা যাতে দ্রুতই যে ধানগুলা কেটে ফেলে এরকম নির্দেশই আসলে দিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এবং কৃষকরা আরেকটু যেটি বলেছেন যে ধানের যে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, সরকার যদি এই বিষয়টাতে যদি একটু নজর দেন তাহলে এই কৃষকরা যে ধানের যে দাম সেটি তারা ভালো একটা দাম পাবেন বলে তারা আশা করছেন। তো ডানা, এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে বোরো ধানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস জানায় সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বিভিন্ন উপজেলায় বোরো ধানের জমিতে পানি জমে পাকা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এছাড়া ভারী বর্ষণে জেলা শহর মাইজদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার ড্রেন এবং খালের মুখে ময়লা আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন স্থানীয়রা। পৌর এলাকা সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে জোর আবেদন করতেছি, বর্ষা মৌসুমে আসার আগে শহরে ড্রেন নালাগুলো যে পরিষ্কার করে দেওয়া হয়
তাহলে এই পানির এই যে সমস্যাগুলো দূর হবে। পৌরসভার ড্রেনগুলো যদি আমাদের একটু পরিষ্কার করে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ পানি অতি দ্রুত নেমে যাবে। কুড়িগ্রামের শুল্ক মৌসুমী নদী ভাঙন রোধে পদক্ষেপ নেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরঘাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়। ইউনিয়নে মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক মাস জুড়ে বল্লভেরঘাসে ইউনিয়নে নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ভূমিকা পালন করছে। এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি 150 বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবার দাবি সাধারণ মানুষের। নরসিংদী রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে মেঘনায় সাঁতার কাটলেন 55 সাঁতারু। শনিবার রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে স্টপ রিভার পলিউশন সেভ লাইভস প্রতিপাদ্যে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানে সাঁতারুরা অংশ নেয়। 3টি ক্যাটাগরির মধ্যে 5 কিলোমিটার সাঁতারে 22 জন, 2 কিলোমিটারে 27 জন এবং 750 মিটারে 7 জন সহ সর্বমোট 55 জন সাঁতারু অংশ নেয়। এ সময় সাঁতারুদের নিরাপত্তায় 10টি নৌকায় মোট 45 জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছেন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।